নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা বলছি। প্রাচীন ভারতে আরও একবার আপনাকে স্বাগত। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির ষড়শাস্ত্রের অন্তর্গত উপন্যাসিকা সোমশাস্ত্র। আজ ষষ্ঠ পর্ব শুরু করি। চাণক্যর শেষ কথাটা শুনে অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন রাজকুমারী। প্রশ্ন করলেন, কি বললেন? কি বললেন আপনি? স্মিত হেসে চাণক্য বললেন, আমি জানি আপনি নির্দোষ রাজকুমারী। শুধু রাজকুমারী নন, হতচকিত হয়েছে সকলেই। তবে সবচেয়ে হতবাক হয়েছে জীবসিদ্ধি। তার ভ্রুযুগল ললাটের পথে অনেকখানি উত্থিত, মুখ হতেও বিস্ময়সূচক শব্দ নির্গত হয়েছে তার। এ কি বলছেন আচার্য চাণক্য? রাজকুমারী নির্দোষ? কিন্তু এই ধারণায় তিনি কিভাবে পৌঁছালেন? চাণক্য জীবসিদ্ধির দিকে একবার চাইলেন। মৃদু হেসে সভার সকলের উদ্দেশ্যে ব্যাখ্যা দেওয়ার ভঙ্গিতে শুরু করলেন। পরিস্থিতি বিচারে আমার মনে সবচেয়ে বেশি সন্দেহ ছিল রাজকুমারী দুর্ধরার প্রতি। প্রথমে সন্দেহ ছিল হয়তো তিনি নিজেই বিষ মিশিয়েছেন নিজের সুরায়, কিন্তু পরবর্তীকালে আমি নিশ্চিত হই যে বিষ অন্য এক ব্যক্তি মিশিয়েছে। কে সেই ব্যক্তি এবং কিভাবে সেই সিদ্ধান্তে আমি উপনীত হলাম সে কথায় আমি আসছি, কিন্তু তাতেও রাজকুমারীকে সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারছিলাম না। কারণ হতে পারে তিনি নিজের হাতে বিষ দেননি, কিন্তু তিনি যে হত্যাকারীর একজন অনুষঙ্গী নন তার নিশ্চয়তা কি? হতেই পারে যে তিনিও এই চক্রান্তে অংশীদার। বিষ প্রয়োগকারীর সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত থাকার সম্ভাবনা যে প্রবল। দুর্ধরার দিকে চেয়ে চাণক্য বললেন, রাজকুমারীকে আমি কথা দিয়েছিলাম যে প্রকৃত অপরাধীকে আমি তার সম্মুখে হাজির করবই। সেই অপরাধী তিনি স্বয়ং হলেও আমি সেই কথা রাখতাম, কিন্তু তার সম্বন্ধে নিশ্চিত হলাম যখন কথোপকথনের মাঝে জীবসিদ্ধি উল্লেখ করে যে রাজকুমারীর জবানবন্দির কোনো সাক্ষী নেই। তিনি আমাদের যে ঘটনাসমূহের কথা বলেছেন তা ঘটার সময়ে কক্ষে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত ছিল না। আর সেখানেই আমি আমার প্রশ্নের উত্তর খুঁজে পাই। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটেছে চাণক্যর। জীবসিদ্ধির মনে পড়ে যায় ঠিক এই ভঙ্গিতেই তিনি তক্ষশিলায় ছাত্রদের পড়াতেন। এভাবেই তাদেরকে রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি ও অর্থশাস্ত্রর কঠিন থেকে কঠিনতম বিষয়ও জলবৎ সহজ করে বুঝিয়ে দিতেন। চাণক্য বললেন, আপনারা ভেবে দেখুন, যদি রাজকুমারী পূর্বেই জেনে থাকেন যে তার পানপাত্রে বিষ আছে এবং তিনি সেটি ব্যবহার করে নিজের সখীকে হত্যা করতে চলেছেন, তবে তার পক্ষে কি এটাই স্বাভাবিক নয় যে তিনি কক্ষে সেই মুহূর্তে সাক্ষী উপস্থিত রাখবেন? এবং তা তিনি অতি সহজেই করতে পারতেন। তার দ্বিতীয় সখী কৃষ্ণকলি কক্ষ ত্যাগ করলেও তার দ্বারের বাইরেই বেশ কয়েকজন সৈনিক ও দাসদাসী উপস্থিত ছিল সেই সময়ে। যে কোনো অজুহাতে তাদের মধ্যে এক বা একাধিক ব্যক্তিকে তিনি নিজের কক্ষে সেই সময়ে ডেকে নিতেই পারতেন অনায়াসে। তাতে পুরো ঘটনাটি তৃতীয় নিরপেক্ষ ব্যক্তির চোখের সামনে সংঘটিত হতো। পরবর্তীকালে সে রাজকুমারীর কথার সত্যতার প্রমাণ দিত এবং তাতে রাজকুমারী অতি সহজেই নিজের উপর থেকে সমস্ত সন্দেহের মেঘ সরিয়ে দিতে পারতেন। বিষয়টা সকলের মস্তিষ্কে প্রবেশ করার জন্যে কয়েক মুহূর্ত থামলেন চাণক্য। তারপর বললেন, কিন্তু তিনি তা করেননি। তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো চেষ্টাই করেননি। অথচ তিনি দোষী হলে সর্বপ্রথম তিনি সেটাই করতেন নাকি? যে কোনো অপরাধীর সাধারণ প্রবৃত্তি হচ্ছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যে সাক্ষী রাখা, বিশেষ করে এই ক্ষেত্রে যেখানে এত গভীর একটি ষড়যন্ত্র সুচারুরূপে বাস্তবায়িত হয়েছে। সেখানে এই সাধারণ সতর্কতা তিনি অবশ্যই অবলম্বন করতেন। নিঃসন্দেহে রাজকুমারী দুর্ধরা যেখানে একজন
অসম্ভব বুদ্ধিমতী এবং স্থির মস্তিষ্ক নারী। তার পক্ষে আত্মপক্ষ সমর্থনে যাবতীয় ব্যবস্থা সহজেই করে ফেলা সম্ভব ছিল, কিন্তু তিনি সেরকম কিছুই করেননি। তার কথার সত্যতার কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই। কেন? উত্তর সহজ, তার কারণ তিনি সত্যিই জানতেন না যে পাত্রে বিষ আছে, কারণ তিনি নিরপরাধ। কক্ষের সকলে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে চাণক্যর দিকে, পলক ফেলতেও ভুলে গিয়েছে সকলে। চাণক্য পুনরায় বললেন, এখানে তর্ক করা যেতেই পারে যে রাজকুমারী হয়তো সময় পাননি কাউকে ডাকার। রাজকুমারীর পানীয়ে বিষ অনেক আগেই মেশানো, তাড়াহুড়োয় এটা হয়তো তার নিছক ভুল হয়ে গিয়েছে, কিন্তু আমি তা মনে করি না। বিষ মেশানোর পরেও বহুক্ষণ সময়ে সেই পানীয় এবং অন্যান্য আহারাদি অস্পৃষ্ট পড়েছিল, অর্থাৎ রাজকুমারী এই ষড়যন্ত্রে যুক্ত থেকে থাকলে তার কাছে যথেষ্ট সময় ছিল চিন্তা ভাবনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার। আপনাদের মনে প্রশ্ন দেখা দিয়েছে জানি, যে আমি কিভাবে নিশ্চিত হচ্ছি যে পানীয়ে বিষ অনেক আগেই মেশানো হয়েছে। সে বিষয়েই আসছি এইবার। চাণক্য বললেন, এইবার আসা যাক সন্দেহের তালিকার দ্বিতীয় ব্যক্তির কথায়, রাজকুমারীর দ্বিতীয় সখী কৃষ্ণকলি। তার আচরণ পুরো ঘটনায় সবচেয়ে সন্দেহজনক এবং অস্বাভাবিক। রাজকুমারীর থেকেই আমরা জানতে পারি যে কৃষ্ণকলি আজ সকালে হঠাৎ অন্যমনস্ক হয়ে পড়েছিল। সকাল থেকে স্বাভাবিক থাকলেও এর মধ্যেই তার সঙ্গে কোনো একটি ঘটনা ঘটে যার ফলে সে চিন্তিত হয়ে গিয়েছিল, এবং এও জানতে পারি যে সোমের পরিবর্তে নিজের পানপাত্রে সুরা দেখে রাজকুমারী প্রথমে মধুবনকে নির্দেশ দিয়েছিলেন তার জন্যে সোমরস আনতে, কিন্তু কৃষ্ণকলি নিজে থেকেই সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে। সেই মুহূর্ত থেকেই সে নিরুদ্দেশ হয়ে যায়, অর্থাৎ ইচ্ছে করে পালিয়ে যায়। আমি কি সঠিক বলছি রাজকুমারী? প্রশ্ন করে রাজকুমারীর দিকে চাইলেন চাণক্য। তাকে সমর্থন করে দুর্ধরা ঘাড় নাড়লেন। চাণক্য পুনরায় সকলের দিকে ফিরে বলতে শুরু করলেন, বেশ বেশ, অর্থাৎ কৃষ্ণকলির আচরণ থেকে একথা স্পষ্ট যে সে জানত রাজকুমারীর পানীয়ে বিষ আছে। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তবে কি সেই হত্যাকারী? তাতে আমার উত্তর অবশ্যই নয়। যুক্তি নির্ভর বিশ্লেষণ করা যাক একবার। তার উদ্দেশ্য যদি রাজকুমারীকে হত্যা করাই হতো, তবে সে কখনোই পানপাত্রের সুরায় বিষ প্রয়োগ করত না, কারণ সে রাজকুমারীর বাল্যসঙ্গী। রাজপ্রাসাদেই তার জীবনের বেশিরভাগ অংশ কেটেছে এবং রাজ রীতি নিয়ম, বিশেষ করে রাজকুমারী দুর্ধরার স্বভাব চরিত্র তার অজানা নয়। নিশ্চিতভাবেই কৃষ্ণকলির জানা ছিল যে রাজকুমারী সুরাপান করেন না, অতএব জেনে শুনে সে কখনোই সুরা ভরা পানপাত্রে বিষ মেশাবে না। রাজকুমারীকে হত্যার উদ্দেশ্য থাকলে সে সহজেই বিষ পানীয়র পরিবর্তে অন্যান্য যে কোনো আহারে মিশিয়ে দিত। আরও একবার বিরতি নিয়ে চাণক্য বললেন, কিন্তু যদি ধরে নেওয়া যায় সে রাজকুমারীকে হত্যার উদ্দেশ্যে বিষ দেয়নি, সে যদি এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়ে থাকে, হয়তো অন্য কারোর নির্দেশে সে উদ্দেশ্য প্রণোদিতভাবেই পানপাত্রে বিষ মিশিয়েছিল, যাতে সেই বিষে মধুবনেরই মৃত্যু হয়। কিন্তু তাই যদি হবে, তাহলে সে ভয় পেয়ে পলায়ন কেন করবে? তাতে তো তার উপর সন্দেহ এসে পড়ছে। বরং সে যদি সেই সময়ে রাজকুমারীর আশেপাশেই থাকত, তবে তো তার উপর সন্দেহ কম হতো। তাকে তো রাজকুমারী নিজেও সন্দেহ করেনি, তবে সে পলাতকা হলো কেন? চাণক্য থামতেই চন্দ্রগুপ্ত প্রশ্ন করল, আরও একটা প্রশ্ন আসছে, সে যদি নির্দোষ হয়েই থাকে, তবে পানীয়ে বিষ আছে জেনেও সেই কথা কাউকে বলেনি কেন? যথাযথ প্রশ্ন সম্রাট। তার এই আচরণের একটাই ব্যাখ্যা থাকতে পারে। কৃষ্ণকলি হত্যাকারীকে পানীয়ে বিষ মেশাতে দেখে ফেলেছিল, এবং সে ব্যক্তি এমন কেউ যার নামে সে অভিযোগ করতে ভয় পেয়েছিল। এমনকি সে এই কথাটা রাজকুমারীকেও বলতে পারেনি। এই কারণেই আমার প্রাথমিকভাবে সন্দেহ হয়েছিল রাজকুমারীর উপর, কারণ
কৃষ্ণকলি যদি রাজকুমারীকেই নিজের পানপাত্রে বিষ মেশাতে দেখে থাকে, সে প্রাথমিকভাবে সন্দেহ করবে রাজকুমারী আত্মহত্যার চেষ্টা করছে। সেক্ষেত্রে সে বাধা দিত, তাই না? কিন্তু কৃষ্ণকলি সেই রকম কিছুই করেনি। অর্থাৎ পানীয়ে বিষ এমন কোনো ব্যক্তি মিশিয়েছে যার বিরুদ্ধে স্বয়ং রাজকুমারীর কাছেও মুখ খুলতে সে ভয় পেয়েছে, এবং তারপরেই যখন সেই পানীয় রাজকুমারী পান করতে অস্বীকার করেন, তখন সম্ভবত আমারই মতো তারও মনে সন্দেহ দেখা দেয়, তারও মনে বিশ্বাস জন্মায় যে রাজকুমারী নিজেই সেই বিশেষ ব্যক্তির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত। তাই কৃষ্ণকলি ভয় পায় এবং পলাতকা হয়, কারণ সেই পরিস্থিতিতে কাউকেই সে আর বিশ্বাস করতে পারে না। এবং কৃষ্ণকলি যে তাকে বিষ মেশাতে দেখে ফেলেছিল, এ তথ্য হত্যাকারীর অজানা ছিল না। সেই কারণেই সুযোগ বুঝে কৃষ্ণকলিকে আমরা খুঁজে পাওয়ার পূর্বেই হত্যা করা হয়। কক্ষের প্রতিটা ব্যক্তির মুখে চোখে উত্তেজনা প্রকাশ পাচ্ছে। জীবসিদ্ধি নিজেও নিঃশ্বাস বন্ধ করে শুনে চলেছে আচার্যর বিশ্লেষণ। চাণক্য একে একে উপস্থিত প্রত্যেকের মুখে দৃষ্টি বুলিয়ে বললেন, এইবার প্রশ্ন আসে, কে সেই ব্যক্তি? 17। বুকের উপর এসে পড়া দীর্ঘ কেশশিখায় হস্তচালনা করলেন চাণক্য। কক্ষে উপস্থিত একজন ব্যক্তিও সামান্যতম নড়ছেন না, শুধু উপরের ঝাড়বাতির আলোয় শ্বেত পাথরের মেঝেতে তৈরি হওয়া দীর্ঘ ছায়াসমূহ মাঝে মাঝে নড়ে উঠছে। আরও একবার উপস্থিত প্রত্যেকের দিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে চাণক্য শুরু করলেন, এখানে উপস্থিত প্রতিটি ব্যক্তি সন্দেহের আওতায় পড়ে। আমরা একে একে প্রত্যেককে হত্যাকারী হিসেবে বিবেচনা করব এবং পরিস্থিতি তথা হাতে থাকা তথ্যের তদনুসারে বিশ্লেষণ করব। প্রথমেই আসি জিমুদবাহন মহাশয় এবং ভৃত্য ভুবনের কথায়। তারা দুজনই রাজকুমারীর খাদ্য ও পানীয়ের সংস্পর্শে এসেছে আজকে। তাদের দুজনেরই সুযোগ ছিল বিষ প্রয়োগের, কিন্তু তাদের মধ্যে জিমুদবাহন মহাশয় রাজকুমারীর কক্ষে প্রবেশই করেননি। অতএব কৃষ্ণকলি তাকে বিষ মেশাতে নিজের চোখে দেখে থাকতে পারে না। অপরদিকে ভৃত্য ভুবন রাজকুমারীর কক্ষে এসেছিল ঠিকই, কিন্তু তার পক্ষেও কক্ষে এসে বিষ মেশানোর চেয়ে সহজ ছিল পাকশাল থেকে রাজকুমারীর কক্ষ অবধি আহার্য আনার পথে বিষ মেশানো, তাই নয় কি? তাছাড়া যদি ধরেও নিই যে তাদের দুজনের মধ্যে কাউকে কৃষ্ণকলি বিষ মেশাতে কোনোভাবে দেখেও থাকে, তাহলে তার সে বিষয়ে চুপ করে থাকার কোনো যুক্তি থাকতে পারে না। সে তৎক্ষণাৎ এই কথা সকলকে জানিয়ে দিত নিঃসন্দেহে। অতএব যুক্তি নির্ভর বিশ্লেষণ করলেই এই দুজন ব্যক্তিকে সহজেই সন্দেহের তালিকা থেকে নিষ্কৃতি দেওয়া চলে। জীবসিদ্ধি একবার জিমুদবাহন এবং ভুবনের দিকে দেখল। তারা সম্ভবত আচার্যর কথা শুরু করার পর থেকে এই প্রথমবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের দুর্দশা দেখে এই পরিস্থিতিতেও মনে মনে কৌতুক অনুভব করল জীবসিদ্ধি। এই দুই হতভাগ্য কিছুই না জেনে নিজেদের অজ্ঞাতেই রাজ ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে পড়েছে। চাণক্য না থাকলে তারা এত সহজে নিষ্কৃতি পেত কিনা তা বলা কষ্টকর, কারণ রাজকীয় অপরাধের ক্ষেত্রে বেশিরভাগ সময়েই নির্দোষ কোনো এক সামান্য ব্যক্তির বলি হয়ে থাকে, কারণ বিনা বিচারে দুর্বলদের দণ্ড দেওয়ার রীতি সুপ্রাচীন। চাণক্য বলে চলেছেন, তাহলে বাকি রইল 3 জন। সকালে রাজকুমারীর কক্ষে আসা 3 অতিথি প্রত্যেকেই একে একে কক্ষে এসেছিলেন আহার দিয়ে যাওয়ার পর। তাদের প্রত্যেকেই রাজকুমারীর পালঙ্কর সম্মুখের আসন গ্রহণ করেছিলেন, এবং উল্লেখযোগ্য যে ঠিক সেই আসনের পাশেই মেজের উপরে আহার এবং পানীয় রাখা ছিল। রাজকুমারী নিজের প্রসাধন কার্যে ব্যস্ত ছিলেন, অতএব প্রত্যেকেরই সমান সুযোগ ছিল রাজকুমারীর পানপাত্রে বিষ মিশিয়ে দিয়ে যাওয়ার। কক্ষের প্রত্যেকের দৃষ্টি এই মুহূর্তে 3 ব্যক্তির উপর পড়ল। চাণক্য কথা শুরু করতেই আবার প্রত্যেকের চোখ তার দিকে ঘুরে গেল। প্রথমেই কক্ষে এসেছিলেন অমাত্য কাত্যায়ন। আমি পুনরায় একবার রাজকুমারীকে একটি প্রশ্ন করব। রাজকুমারী, আপনি দয়া করে আরও একবার স্মরণ করে বলুন যে
কাত্যায়ন আপনার কক্ষে থাকাকালীন আপনার সখীদের মধ্যে কোনজন আপনার কেশ চর্চা করছিল এবং কোনজন আপনার মুখোমুখি বসে অঙ্গে প্রসাধন করছিল? দুর্ধরার দিকে চাইতে সে উত্তর দিল, এ প্রশ্ন আপনি আমাকে আগেও করেছেন, যদিও এই প্রশ্নের গুরুত্ব আমি অনুধাবন করতে অক্ষম, কিন্তু আপনার প্রশ্নের উত্তর আমি আরও একবার দিচ্ছি। আমার কেশ পরিচর্যা করছিল মধুবন এবং আমার সম্মুখে বসেছিল কৃষ্ণকলি। আপনি নিশ্চিত তো? আজ্ঞে হ্যাঁ, আর্য কাত্যায়ন কক্ষে থাকাকালীন পুরো সময়টাই তাই অবস্থান ছিল দুজনের। অতি উত্তম। এইবার তবে আমি সকলকে অনুরোধ করব, এই সময়ে রাজকুমারীর কক্ষে প্রত্যেকের অবস্থান মানসপটে চিত্রিত করুন। পালঙ্কে বসে আছেন রাজকুমারী, তার পশ্চাতে বসে তার কেশ চর্চা করছে মধুবন, তাদের মুখোমুখি কিছুটা দূরত্বে রাখা আসনে বসে আছেন অতিথি এবং রাজকুমারীর একদম সম্মুখে মেঝেতে বসে আছে কৃষ্ণকলি, অর্থাৎ অতিথির দিকে পিছন ফিরে আছে কৃষ্ণকলি। আমি কি সঠিক বলছি রাজকুমারী? আজ্ঞে হ্যাঁ। আর্য কাত্যায়ন, আমি কি সঠিক বলছি? সম্মতিসূচক ঘাড় নাড়লেন রাক্ষস। তার সম্মতি পেয়ে চাণক্য বললেন, অতি উত্তম। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে কাত্যায়নের উপস্থিতির সম্পূর্ণ সময়টাই কৃষ্ণকলি তার দিকে পিছন ফিরেছিল, অর্থাৎ যদি তিনি পানীয়ে বিষ মিশিয়ে থাকেন তবে তা মধুবন বা রাজকুমারীর চোখে পড়ার সম্ভাবনা অধিক, কিন্তু সে ঘটনা কৃষ্ণকলির দৃষ্টিগোচর হওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ, প্রায় অসম্ভব। প্রত্যেকের মুখে বিস্ময় ফুটে উঠেছে, একমাত্র রাক্ষসের মনের ভাব তার মুখ দেখে কিছুই বোঝার উপায় নেই। চাণক্য বলে চলেছেন, এইবার আরও একবার আমায় স্মরণ করিয়ে দিন রাজকুমারী, দ্বিতীয় এবং তৃতীয় অতিথি যখন আপনার কক্ষে ছিল সেই সময়ে কি কৃষ্ণকলি এবং মধুবনের অবস্থান পরিবর্তিত হয়েছিল? প্রশ্নটার তাৎপর্য বুঝতে পেরেই উত্তর দেওয়ার পূর্বে দুর্ধরার ঠোঁট কেঁপে উঠল। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ধনানন্দ এবং মলয়কেতু যে সময়ে আপনার কক্ষে ছিল সে সময়ে কৃষ্ণকলি ছিল আপনার পশ্চাতে। তার দৃষ্টি বরাবর দুজন অতিথি একে একে বসেছিল এবং নিঃসন্দেহে এই দুজন অতিথির মধ্যেই কোনো একজনকে সে রাজকুমারীর পানপাত্রে বিষ মেশাতে দেখেছিল। এ মিথ্যে, আমি কিছুই জানি না, আমি কিছু করিনি। কক্ষের কোণ থেকে কথা বা বলা ভালো আর্তনাদ ভেসে এলো মলয়কেতুর। চাণক্য বলে উঠলেন, অতি উত্তেজনা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় মহারাজ, আসন গ্রহণ করুন। আমি আসন গ্রহণ করুন মলয়কেতু। শেষ আদেশটা সম্রাট চন্দ্রগুপ্তর কণ্ঠ থেকে ভেসে এলো। তার আদেশ অমান্য করার ক্ষমতা মলয়কেতুর নেই। সে প্রায় ভগ্ন প্রস্তরখণ্ডর মতোই খসে পড়ল আসনে। তার জীবনের শেষ আশার জ্যোতিটাও যেন কেউ ফুৎকারে নিভিয়ে দিয়েছে। তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে চাণক্য পুনরায় মুখ খুললেন। কিন্তু আবার একই প্রশ্ন এসে যায়, কুমার মলয়কেতুকে রাজকুমারীর পানীয়ে বিষ মেশাতে দেখলে কৃষ্ণকলি কেন চুপ থাকবে? তাছাড়া মলয়কেতুর কথা যদি বিশ্বাস করতে হয় তবে সে আমাদের পূর্বে জানিয়েছে যে কৃষ্ণকলি বারবার তার দিকে ভীত দৃষ্টিতে চাইছিল। আসলে কুমারের বুঝতে সামান্য ভুল হয়েছে। কৃষ্ণকলি ভীত দৃষ্টিতে মলয়কেতুকে দেখছিল না, আসলে সে বারংবার ভয় মেশানো চোখে মলয়কেতুর পাশের মেজে রাখা রাজকুমারীর পানীয়ের স্বর্ণ পেয়ালার দিকে চাইছিল। অর্থাৎ এই সময়ে কৃষ্ণকলি জানত যে পানীয়ে বিষ মেশানো আছে, কিন্তু সব জেনেও তাকে চুপ থাকতে হয়েছে ভয়ে এবং বিভ্রান্তিতে। একটি অপ্রত্যাশিত দৃশ্য প্রত্যক্ষ করে সে এতটাই হতচকিত হয়ে গিয়েছিল যে তার করণীয় কি সেটাই সে বুঝে উঠতে পারেনি। কারণ কৃষ্ণকলি কিছুতেই বুঝতে পারছিল না যে একজন পিতা তার আদরের পুত্রীকে বিষ দিয়ে হত্যার চেষ্টা কেন করবে। 18 কক্ষের প্রতিটি চোখের দৃষ্টি এই মুহূর্তে ধনানন্দর উপর গিয়ে আটকেছে। ধনানন্দ নিজের আসনে বসে আছেন নিশ্চুপ
এই পুরো সময়টা তিনি অন্যদিকে চেয়েছিলেন, কিন্তু এইবার তিনি সোজাসুজি চাণক্যর চোখে চোখ রাখলেন। আচমকা হাসিতে ফেটে পড়লেন তিনি। হাসি থামিয়ে বললেন, খল ব্রাহ্মণ, আমার পুত্রীকে নিজের কথার জালে জড়াতে না পেরে এইবার আমাকে খুনি বলে নিজেদের পিঠ রক্ষার চেষ্টা। আমি আমার নিজের আদরের কন্যাকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছি? আরে, কেউ এই ব্রাহ্মণের চিকিৎসা করাও, রাজবৈদ্যকে ডেকে একে কিছু জড়িবুটি দিতে বলো। এর তো মস্তিষ্ক বিকৃতি আছে, এ ব্রাহ্মণ যা খুশি বলে চলেছে যে। চাণক্য মৃদু হেসে বললেন, নিজের কন্যাকে হত্যার উদ্দেশ্য তোমার কখনোই ছিল না ধনানন্দ। সেই কারণেই তোমারই আদেশে রাজকুমারী দুর্ধরার পানীয়ের স্থানে সোমের পরিবর্তে সুরা লেখা হয়েছিল, কারণ ভালোভাবেই তোমার এ তথ্য জানা ছিল যে ক্ষত্রিয় তথা রাজ পরিবারের সদস্যরা সুরা পান করে না। রাজকুমারী দুর্ধরাও কখনোই এই পানীয় নিজে পান করতেন না, এবং নিশ্চিতভাবেই তা তিনি নিজের কোনো এক সখী বা দাস দাসীকে তা পান করতে দেবেন। সেই অন্য ব্যক্তি, সে যেই হোক না কেন, তার বিষক্রিয়ায় মৃত্যু হতেই সকলেই ধরে নেবে যে রাজকুমারীকে বিষ প্রয়োগের দ্বারা হত্যার চেষ্টা করা হয়েছে। দৈবাত তালিকায় পানীয়ের স্থানে ক্ষুদ্র একটু ভুলের কারণে তার প্রাণ রক্ষা হয়েছে। কেউ সন্দেহ করবে না যে বিষ এই কারণেই সুরা ভর্তি পানীয়ে মেশানো হয়েছে, যাতে তা কোনো প্রকারেই রাজকুমারী পান না করেন। অন্যমনস্ক ভঙ্গিতে নিজের কেশশিখায় হস্তচালনা করে চাণক্য বললেন, রাজকুমারীর কক্ষে থাকাকালীন তুমি রাজকুমারীর চোখ এড়িয়ে তার জন্যে সাজিয়ে রাখা বিশেষ স্বর্ণ পানপাত্রে বিষ ঢেলে দাও, কিন্তু রাজকুমারীর দৃষ্টি এড়িয়ে যেতে সক্ষম হলেও সেই মুহূর্তে রাজকুমারীর পশ্চাতে বসে তার কেশ সজ্জা করতে থাকা কৃষ্ণকলি তোমায় দেখে ফেলে। তুমিও তাকে দেখলে এবং ইশারায় তাকে চুপ থাকতে বললে। সে বুঝতে পারল না কি ঘটছে। তবে কি ধনানন্দ তার কন্যাকে হত্যা করতে চলেছেন? কিন্তু তা যে অসম্ভব। কৃষ্ণকলি ভালোভাবেই জানে যে রাজকুমারী দুর্ধরা তার পিতার কতটা প্রিয় পাত্রী। তবে কি মেশালেন তিনি? নিশ্চয়ই বিষ, কিন্তু কেন? তাকে কেন চুপ থাকতে বললেন ধনানন্দ? সে মুখ খুললে কি তবে তার বিপদ হবে? সব মিলিয়ে কৃষ্ণকলি সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। চিন্তায় অন্যমনস্ক হয়ে পড়ার কারণে ভুল করে ফেলে কাজে। ভীত দৃষ্টি বারংবার তার চলে যাচ্ছিল সেই সাজিয়ে রাখা পানপাত্রর দিকে। তার মনের অবস্থা সহজেই আমি অনুমান করতে পারছি। কিন্তু এর পরেই যখন রাজকুমারী নিজের পানপাত্রে সোমের পরিবর্তে সুরা দেখে তা বদলে দেওয়ার কথা বলে, তখন তার মনে সন্দেহ ঢোকে। তবে কি রাজকুমারী আর তার পিতা মিলে কোনো গূঢ় ষড়যন্ত্র রচনা করছেন? কিন্তু সে মুখ খুললে তো তারই বিপদ। অতএব সে কক্ষ ত্যাগ করার সুযোগ পেতেই দ্রুত কক্ষ ত্যাগ করে, আর সেখানেই সে করে ফেলে মস্ত ভুল। চাণক্য পুনরায় ধনানন্দর দিকে চেয়ে বললেন, ধনানন্দর মুখেই শুনেছি আজকে দুপুরে যে তার নিজের বিশ্বস্ত সৈনিকরা রাজকুমারীর কক্ষের বাইরে প্রহরারত ছিল। আমার ধারণা ধনানন্দ রাজকুমারীর কক্ষ থেকে নিজে বেরিয়েই তার বিশ্বস্ত সৈনিকদের নির্দেশ দেন যে কক্ষ থেকে কৃষ্ণকলি বের হলেই যেন তাকে গোপনে হত্যা করা হয়। কৃষ্ণকলি নিজে লুকিয়ে থাকতে উত্তর মহলে গিয়েছিল, নাকি ধনানন্দর সৈনিকরা তাকে ভয় দেখিয়ে জোর করে সেখানে নিয়ে গিয়েছিল, তা আমি নিশ্চিত করে বলতে পারি না। অথবা এও সম্ভব যে কৃষ্ণকলি ধনানন্দর সঙ্গে সাক্ষাৎ করেই নিজের মনের সন্দেহ দূর করার আশায় কক্ষ ত্যাগ করেছিল। কিন্তু ধনানন্দর পক্ষে যে কোনোভাবেই তাকে জীবিত রাখা সম্ভব নয়, কারণ সে তার চক্রান্তের একমাত্র সাক্ষী। কৃষ্ণকলি মুখ খুললেই তার সমস্ত ষড়যন্ত্রের উপর থেকে পর্দা উঠে যাবে। তাই এমনই ব্যবস্থা নেওয়া হলো যাতে সে কোনোভাবেই না মুখ খুলতে পারে। তাকে সরিয়ে ফেলা হলো এই পৃথিবী থেকে। একটি নয়, গত কয়েক প্রহরে দুটি হত্যা করেছে ধনানন্দ। প্রথমটি নিজের হাতে, দ্বিতীয়টি নিজের বিশ্বস্ত সৈনিকের মদতে। ধনানন্দ পুনরায় বলে উঠলেন, বা রে কুটিল ব্রাহ্মণ, বাহ!
তুই যে এত দুর্দান্ত মন গড়া কাহিনী রচনা করতে পারিস তা তো জানা ছিল না। আমি মুগ্ধ। কিন্তু কি জানিস রে কৌটিল্য, এগুলো শুধুই মন গড়া কাহিনী মাত্র। এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। সব আমাকে ফাঁসানোর চক্রান্ত। হে সম্রাট চন্দ্রগুপ্ত, আমি তো আপনার হবু শ্বশুর। আমার এই অপমান আপনি মেনে নেবেন? এই ব্রাহ্মণ হতে পারে আপনার গুরু, আপনার কোনো এককালের শিক্ষক, কিন্তু আমাকে আপনার সম্মুখে বিনা প্রমাণে এভাবে অপমান করার অধিকার কি তার আছে? চন্দ্রগুপ্ত বললেন, গুরুদেব ক্ষমা করবেন, কিন্তু একথা সত্য। আপনি এখনো অবধি যা যা বলেছেন তা পুরো ঘটনার সূক্ষ্মাতি সূক্ষ্ম প্রতিটি বিষয়ের ব্যাখ্যা দেয় বটে, কিন্তু সমস্তটাই আপনার ধারণা মাত্র। এর থেকে প্রমাণ কি করা যায় কিছু? চাণক্য ফিরলেন চন্দ্রগুপ্তর দিকে, বললেন, ধারণা নয় সম্রাট, এ হলো যুক্তি নির্ভর অনুধাবন। যে তত্ত্ব সকল ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে সেটি নিঃসন্দেহে সত্য। তবে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, প্রমাণ বিনা কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, এবং আমি আপনাদের সকলের সামনে যে ব্যাখ্যা তুলে ধরেছি তার যথাযথ প্রমাণ দেব। পুনরায় ধনানন্দ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলে উঠলেন, তাই নাকি? বেশ বেশ, দেখি মান্যবর পণ্ডিত কি প্রমাণ দেন। আজকে সারা দিন তার যে এই বৃথা ভাবনায় গিয়েছে এটা ভেবেই আমার বড় কষ্ট হচ্ছে। সারা দিন এত কুটিল ব্যাখ্যা ভেবেও শেষ পর্যন্ত আমাকে অপরাধী প্রমাণ করা সম্ভব হলো না কৌটিল্যের পক্ষে। হায় হায়। ঠোঁটের কোণে একটি কুটিল হাসি ফুটে উঠল চাণক্যর। ধনানন্দর দিকে চেয়ে বললেন, ভুল হচ্ছে তোমার ধনানন্দ। তোমাকে আমি প্রথমবার কথা বলেই হত্যাকারী বলে শনাক্ত করতে পেরেছিলাম। আমার অনেকটা সময় লেগেছে রাজকুমারীর ভূমিকা সম্বন্ধে নিশ্চিত হতে। তুমি যে হত্যাকারী সে বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না। আমার মনে একমাত্র দ্বিধা ছিল যে তোমার কুকর্মের সঙ্গে রাজকুমারী যুক্ত কিনা। বিষ যে তুমি মিশিয়েছ এ তথ্য আমার বহু আগেই জানা ছিল। তোমার সঙ্গে আজ দুপুরে কথা বলার মাঝে নিজের অজান্তেই সে তথ্য তুমি নিজে আমাকে দিয়ে ফেলেছ। ওহে জীবসিদ্ধি। জীবসিদ্ধির দিকে ফিরে প্রশ্ন করলেন চাণক্য, তুমি কি স্মরণ করতে পারো এক প্রহর পূর্বে আমার ও ধনানন্দর কথোপকথন? আমি ইচ্ছাকৃতভাবে কথা বলার মাঝে বিষ প্রয়োগ শব্দটি ব্যবহার করলেও একবারও আমি উচ্চারণ করিনি যে সেই বিষপ্রয়োগ কিসের মাধ্যমে করা হয়েছিল। রাজকুমারীর সঙ্গেও অন্য কোনো ব্যক্তিকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি এই ঘটনার পর। বিষ প্রয়োগ কিভাবে এবং কিসের মাধ্যমে করা হয়েছে সে তথ্য আমাদের কয়েকজন ব্যতীত নন্দদের কেউ জানত না, তাই নয় কি রাজকুমারী? দুর্ধরা সম্মতি জানিয়ে বললেন, আজ্ঞে হ্যাঁ, আমার সঙ্গে আজ সকালের পর এই প্রথম পিতা কাত্যায়ন মহাশয় এবং আর্য মলয়কেতুর সাক্ষাৎ হচ্ছে। আমি আপনি ও জীবসিদ্ধি ব্যতীত কারুর সঙ্গেই এই বিষয়ে কোনো কথা বলিনি। বেশ বেশ। আর্য কাত্যায়ন, আপনি নিজেই স্বীকার করেছেন যে বিষ প্রয়োগের বিষয়ে সম্পূর্ণ তথ্য আপনারই জানা ছিল না। সম্পূর্ণ বিষয়টা আপনি প্রথম জানতে পারেন পরীক্ষাগারে গিয়ে, তাই তো? শুধু উপর নিচে ঘাড় নাড়লেন রাক্ষস। চাণক্য পুনরায় তাকে প্রশ্ন করলেন, এবং আপনার সঙ্গে তার পূর্বে ধনানন্দরও সাক্ষাৎ হয়নি, তাই নয় কি? আরও একবার সম্মতিসূচক ঘাড় নাড়লেন রাক্ষস। চাণক্য বললেন, বেশ বেশ, তাহলে প্রশ্ন ওঠে, আমার সঙ্গে আজ দুপুরে প্রথমবার কথোপকথনের সময়েই ধনানন্দ কিভাবে জানলেন যে বিষ প্রয়োগ পানীয়ের মাধ্যমেই করা হয়েছে? ওহে জীবসিদ্ধি, একবার স্মরণ করো তো, ধনানন্দ কথার মাঝে মগধের প্রতি অভিযোগ জানাতে গিয়ে ঠিক এই উক্তিটি বলেছিলেন কিনা? মগধের পাচক পানীয় বানালো, মগধের ভৃত্য তা কক্ষ পর্যন্ত নিয়ে এলো। চকিতে ধনানন্দর কথাগুলো মনে পড়ে গেল জীবসিদ্ধির। উত্তেজিত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই তো, ঠিক এই কথা বলেছিলেন ধনানন্দ। আবার ধনানন্দর দিকে ফিরলেন চাণক্য, বললেন,
তিনি কিভাবে এই তথ্য জানলেন যে বিষ পানীয়তেই মেশানো হয়েছিল? এ তথ্য রাজকুমারী, তুমি, আমি এবং সম্রাট বাদে কেউ জানত না। পরবর্তীতে কাত্যায়ন জেনেছিলেন, কিন্তু ধনানন্দ নিজেই সেই সময় স্বীকার করেছিল যে কাত্যায়নের সঙ্গে তার তখনও সাক্ষাৎ হয়নি। অতএব আমরা ব্যতীত একমাত্র একজন ব্যক্তিরই এটা জ্ঞাত থাকা সম্ভব যে খাদ্যে নয়, পানীয়ে বিষ ছিল। আর সেই ব্যক্তি আর কেউ নয়, হত্যাকারী স্বয়ং। এই প্রথমবার ধনানন্দকে কিছুটা বিবর্ণ লাগল। তার ঠোঁটের থেকে তার আত্মবিশ্বাসী হাসিটা মুহূর্তে মিলিয়ে গিয়েছে। ভ্রু কুঞ্চিত করে ভাবছেন তিনি, কিন্তু পর মুহূর্তে বললেন, এও মিথ্যে কথা, আমি অস্বীকার করছি। গুরুর তালে যে তার শিষ্য তাল মেলাবে, তাতে আর আশ্চর্যের কি আছে? এতে কিছুই প্রমাণ হয় না। চাণক্য বললেন, যথার্থ বলেছ ধনানন্দ, এটা প্রমাণ নয়। এটা তো শুধুমাত্র তোমাকে বোঝালাম যে তুমি নিজেকে যতটা বুদ্ধিমান মনে করো তা তুমি নও, বরং তুমি একজন মূর্খ যে নিজের অপরাধের প্রমাণ নিজেই উত্তেজনার বশে আমার হাতে তুলে দিয়েছ আজকে প্রথম সাক্ষাতেই। যদিও এই তথ্য এবং আমার ও জীবসিদ্ধির সাক্ষী তোমায় অপরাধী প্রমাণ করার পক্ষে যথেষ্ট, তবুও আমি আরও একটি প্রমাণ এইবার সকলের সম্মুখে আনব, এবং তাতেই প্রশ্নাতীতভাবে তোমার অপরাধ প্রমাণিত হবে ধনানন্দ। আজ এই পর্যন্ত। শেষাংশটুকু নিয়ে খুব শীঘ্রই আসছি, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।